তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাইজিকে একাডেমিতে। তো আমরা যে পর্বটা স্টার্ট করেছিলাম কলকাতা পুলিশ এবং ডাব্লিউবিপিকে কেন্দ্র করে, তার আজ প্র্যাকটিস সেট নাম্বার 2। তো চলো তাহলে আজকের পর্ব শুরু করা যাক। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সমাচার দর্পণ। আচ্ছা, সমাচার দর্পণ কবে প্রতিষ্ঠা হয়েছিল? সমাচার দর্পণ কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল 1818 সালে। এটার সম্পাদক হবে জন ক্লার্ক মার্শম্যান। তারপর দেখো অপশন বিতে রয়েছে সংবাদ কৌমুদী। তো সংবাদ কৌমুদী কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল 1821 সালে। এর সম্পাদক হয়ে যাবে কিন্তু রাজা রামমোহন রায়। আচ্ছা, তারপর দেখো রয়েছে সংবাদ প্রভাকর। তো সংবাদ প্রভাকর মনে রাখবে, সংবাদ প্রভাকর প্রতিষ্ঠা হয়েছিল 1831 সালে ঈশ্বরচন্দ্র গুপ্ত দ্বারা। আচ্ছা, তারপর দেখো অপশন ডিতে রয়েছে তত্ত্ববোধিনী পত্রিকা। তো তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ হয়েছিল 1843 সালে অক্ষয় কুমার দত্ত দ্বারা। আচ্ছা, তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন রয়েছে ম্যাগসেসে পুরস্কার। ঠিক আছে, তো কোয়েশ্চেন রয়েছে ম্যাগসেসে পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা বাঙালি সাহিত্যিক কে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি, মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবী কবে পেয়েছিল? মহাশ্বেতা দেবী পেয়েছিল কিন্তু সাহিত্যিক পুরস্কার পেয়েছিল 1997 সালে। ঠিক আছে, তো দেখো এখানে প্রথম রয়েছে আশাপূর্ণা দেবী। তো আশাপূর্ণা দেবী থেকে যদি বলে তাহলে মনে রাখবে আশাপূর্ণা দেবী প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জেতা প্রথম মহিলা। তিনি জ্ঞানপীঠ পুরস্কার কবে পেয়েছিলেন? তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন কিন্তু 1976 সালে। তো এখানে দেখো মহাশ্বেতা দেবী নিয়ে আরও দুটো জিনিস মনে রাখবে, যেমন মহাশ্বেতা দেবীর দুটো বই খুব বেশিবার এসছে পরীক্ষায়। 1084 মা হচ্ছে মহাশ্বেতা দেবীর লেখা, এবং অরণ্যের অধিকার। এই দুটো বই কিন্তু পরীক্ষায় অনেক পরীক্ষায় কিন্তু প্রশ্ন পড়েছে। এই দুটো কোয়েশ্চেন কিন্তু বারবার এসে থাকে। তো তারপর দেখো তৃতীয় নাম্বার প্রশ্ন রয়েছে, নোবেল পুরস্কার প্রবর্তন করার দেশটির নাম কি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সুইডেন। সুইডেন কিন্তু নোবেল পুরস্কার দিয়ে থাকে। আচ্ছা, নোবেল পুরস্কার কবে থেকে দেওয়া হয় জানো? নোবেল পুরস্কার দেওয়া হয় কিন্তু 1901 সাল থেকে। 1901 সাল থেকে 10 ডিসেম্বর। ঠিক আছে, 10 ডিসেম্বর থেকে দেওয়া হয় নোবেল পুরস্কার। তো মনে রাখবে নোবেল পুরস্কার কিন্তু 6টি ক্ষেত্রে দেওয়া হয়। একটা হচ্ছে রসায়ন, তারপর হচ্ছে পদার্থবিদ্যা, তারপর হচ্ছে চিকিৎসা, সাহিত্য, শান্তি এবং অর্থনীতি। তো অর্থনীতিটা পরে অ্যাড হয়েছে। অর্থনীতিতে কিন্তু নোবেল দেওয়া হয় 1969 সাল থেকে। অর্থনীতিতে প্রথম নোবেল দেওয়া হয়। তো 1969 কিন্তু দুজন পেয়েছিল, একজন হচ্ছে র্যাগনার ফ্রিক্স এবং হচ্ছে টিনবার্জেন। তো এই দুজন কিন্তু 1969 অর্থনীতিতে প্রথম নোবেল পান। তারপর দেখো পরের কোয়েশ্চেন রয়েছে, মুন্সি প্রেমচাঁদ কে ছিলেন? তো মুন্সি প্রেমচাঁদ ছিলেন এখানে প্রথম, এটা অপশন হয়ে যাবে অপশন এ, কবি। মুন্সি প্রেমচাঁদ ছিলেন একজন কবি। তো মুন্সি প্রেমচাঁদের যদি আসল নাম যদি বলে, তো মুন্সি প্রেমচাঁদের আসল নাম হলো ধনপত রায় শ্রীবাস্তব। ঠিক আছে, আর তারপর মুন্সি প্রেমচাঁদ নিয়ে যদি আরও কিছু তথ্য বলে, যেমন ইনি মূলত উর্দু এবং হিন্দি ভাষায় কবিতা লিখতেন। তারপর দেখো পরের কোয়েশ্চেন রয়েছে 5 নাম্বার প্রশ্ন, ইটানগর যে রাজ্যের রাজধানী? তো ইটানগর এখানে হয়ে যাবে অরুণাচল প্রদেশের রাজধানী। অরুণাচল প্রদেশের রাজধানী হলো ইটানগর। আচ্ছা, উত্তরপ্রদেশের রাজধানী যদি বলে, উত্তরপ্রদেশের রাজধানী হয়ে যাবে লখনৌ। উত্তরপ্রদেশের রাজধানী হবে লখনৌ। ত্রিপুরা রাজধানী যদি বলে, ত্রিপুরা রাজধানী হয়ে যাবে আগরতলা। উত্তরাখণ্ডের যদি রাজধানী বলে, তো উত্তরাখণ্ডের রাজধানী হয়ে যাবে দেরাদুন। তো তারপরের প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন রয়েছে, নোবেল প্রাইজ কোন ক্ষেত্রে দেওয়া হয় না? তো এখানে দেখো শান্তি, অর্থনীতি, গণিত এবং সাহিত্য। এখানে নোবেল প্রাইজ কিন্তু দেওয়া হয় না গণিতে। গণিতে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয় না। একটু আগে আলোচনা করলাম যে শান্তি, অর্থনীতি এবং সাহিত্যে নোবেল প্রাইজ দেওয়া হয়। এবং এটা তাহলে গণিতে কোন প্রাইজ দেওয়া হয়? গণিতে দেওয়া হয় কিন্তু অ্যাবেল প্রাইজ। অ্যাবেল প্রাইজ কত থেকে দেওয়া হয় না? অ্যাবেল প্রাইজ দেওয়া হয় কিন্তু 2002 সাল থেকে অ্যাবেল প্রাইজ দেওয়া হয়। আচ্ছা, তারপর দেখো তারপরের প্রশ্ন রয়েছে। আচ্ছা, তারপর প্রশ্ন যাওয়ার আগে আরেকটা জিনিস বলে দিই, শান্তিতে কিন্তু নোবেল প্রাইজ প্রদান করে, আগের কোয়েশ্চেনে বলতে ভুলে গেলাম, শান্তিতে কিন্তু নোবেল প্রাইজ প্রদান করে নরওয়ের রাজধানী অসলো। অসলো থেকে কিন্তু শান্তিতে নোবেল দেওয়া হয়। আচ্ছা, তারপর দেখো 7 নম্বর প্রশ্ন রয়েছে, আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
মানে কোন বাদ্যযন্ত্র এখানে বাজান বলতে চেয়েছে। তো এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সরোদ। সরোদ কিন্তু আমজাদ আলী খান বাজিয়ে থাকেন। আচ্ছা, অপশন এতে রয়েছে সানাই। তো সানাই কিন্তু দুজন মনে রাখবে সানাই থেকে। তো সানাই একটা হবে বিসমিল্লা খান সানাই বাজান এবং হরিপ্রসাদ চৌরাসিয়া। আচ্ছা, যদি সন্তুর বাদক বলে, যদি সন্তুর বাদক বলে তো এখানে কিন্তু হয়ে যাবে শিবকুমার শর্মা। শিবকুমার শর্মা কিন্তু সন্তুর বাদক। আচ্ছা, তবলা যদি বলে, যদি বলে তাহলে হবে জাকির হোসেন। জাকির হোসেন তবলা বাদক। আচ্ছা, তারপরে কোয়েশ্চান দেখো, তারপরে 8 নম্বর প্রশ্ন রয়েছে, গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? তো গান্ধী আরউইন চুক্তি মনে রাখবে 1931 সালে স্বাক্ষরিত হয়েছিল। আচ্ছা, এই সময় তো গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে? লর্ড আরউইন এবং গান্ধীজির মধ্যে। নামটা শুনে মানে দেখেই বুঝতে পারছো যে লর্ড আরউইন এবং গান্ধীজির মধ্যে আরউইন চুক্তি হয়েছিল। তারপর দেখো এই সময় দেখো 1931 সালে 1930-31-32 কিন্তু গোল টেবিল বৈঠক হয়েছিল। প্রথম হয়েছিল 1930 সালে, তারপর হলো 1931 সালে, তারপর হলো তৃতীয় হলো 1932 সালে। তো প্রথম হয়েছিল 1930, তারপর হলো 1931 দ্বিতীয়, 1932 তৃতীয়। তো তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন রয়েছে AGMARK নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? অর্থাৎ এই শব্দটা কোনটির সাথে সম্পর্কযুক্ত নিচের মধ্যে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এটা কৃষি দ্রব্যের সাথে যুক্ত। এটা একটা ইকোনমিক্স থেকে কোয়েশ্চেন, তো এটা কিন্তু কৃষি দ্রব্যের সাথে এই শব্দটা যুক্ত। আচ্ছা, তারপর দেখো, তারপর 10 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় সংবিধানের কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? তো এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়। আচ্ছা, এটা কবে হয়েছিল? এটা হয়েছিল কিন্তু 1992 সালে। এটা হয়েছিল 1992 সালে। তো 1992 সালে কিন্তু এই 72 এবং 70তম অ্যামেন্ডমেন্টও হয়েছিল, পাস হয়েছিল। এবং যদি 68তম অ্যামেন্ডমেন্ট যদি বলে, এটা কিন্তু হয়েছিল 1991 সালে। এটা 1991 সালে পাস হয়েছিল। আচ্ছা, তারপরে পরের প্রশ্ন দেখো, তারপরে দেখো 11 নম্বর প্রশ্ন রয়েছে, আট্টান কোন দেশের জাতীয় নাচ? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আফগানিস্তানের জাতীয় নাচ হচ্ছে আট্টান। আচ্ছা, পাকিস্তান দেখো দেওয়া আছে, পাকিস্তানের জাতীয় নাচ হচ্ছে কত্থক এবং ভাংড়া, এই দুটো, ঠিক আছে। আর যদি নেপালের বলে, নেপালের হচ্ছে মারুনি। নেপালের জাতীয় নাচ হচ্ছে মারুনি নৃত্য। তারপর যদি ভুটানে বলে, দেখো ভুটান দেওয়া আছে, তো ভুটানের হয়ে যাবে ছাম। ভুটানের জাতীয় নাচ হচ্ছে ছাম। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন রয়েছে, অলিম্পিক পতাকায় হলুদ বর্ণের বৃত্তাকার রিং কোন মহাদেশকে সূচিত করে? তো এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এশিয়া। এশিয়া মহাদেশের কিন্তু হলুদ বর্ণের রিং চিহ্নিত করে। আচ্ছা, তারপর দেখো রয়েছে প্রথম হয়েছে ইউরোপ। ইউরোপে কিন্তু নীল হবে, ইউরোপে নীল বলয়টা থাকে নীল। আচ্ছা, আফ্রিকার যদি বলে, আফ্রিকার হবে কালো। অস্ট্রেলিয়ার যদি বলে, অস্ট্রেলিয়া হবে সবুজ। এবং যদি আমেরিকা বলে, আমেরিকার হয়ে যাবে কিন্তু লাল, আমেরিকার লাল। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন রয়েছে, ওপেরা হাউস কোথায় রয়েছে? তো ওপেরা হাউস কিন্তু রয়েছে, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সিডনিতে। অস্ট্রেলিয়া সিডনিতে রয়েছে ওপেরা হাউস। তারপর দেখো 14 নম্বর প্রশ্ন রয়েছে, ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ইউনিসেফের সদর দপ্তর মনে রাখবে, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে কিন্তু ইউনিসেফের সদর দপ্তর অবস্থিত। তারপর দেখো কিছু গুরুত্বপূর্ণ সদর দপ্তর রয়েছে, যেমন জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, সার্কের হচ্ছে কাঠমান্ডু, WWF হচ্ছে সুইজারল্যান্ড, নেটো হচ্ছে ব্রাসেলস, ওপেকের হচ্ছে ভিয়েনা, WHO হু এর হচ্ছে জেনেভা, ILO এর হচ্ছে জেনেভা, ইউনেস্কোর হচ্ছে প্যারিস, ইউনিসেফের হচ্ছে নিউ ইয়র্ক, রেড ক্রসের হচ্ছে জেনেভা, আন্তর্জাতিক আদালত হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে এবং ইন্টারপোলের হচ্ছে লিও, এশিয়ান ইউনিয়ন ব্যাংক হচ্ছে মেট্রো ম্যানিলা। তারপর দেখো 15 নম্বর প্রশ্ন রয়েছে, বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আলাউদ্দিন বাহমন শাহ। তো বাহমনি সাম্রাজ্য ছিল মূলত দক্ষিণের প্রথম মুসলিম সাম্রাজ্য। তো 1347 সালে এই সাম্রাজ্য কিন্তু শুরু হয়েছিল, 1347 থেকে
1526 পর্যন্ত ছিল। বাহমনি সাম্রাজ্যের শেষ সম্রাট ছিল কিন্তু খালিমুল্লাহ শাহ। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন রয়েছে ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি? তো ক্রোয়েশিয়ার রাজধানীর নাম হবে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জাগ্রেব। ক্রোয়েশিয়ার রাজধানীর নাম হলো জাগ্রেব। হচ্ছে হেলসিনকি। হেলসিনকি কিন্তু ফিনল্যান্ডের রাজধানী। আর যদি লা পাজ বলে, দেখো প্রথম অপশানে রয়েছে লা পাজ। তো লা পাজ কিন্তু বলিভিয়ার রাজধানী হচ্ছে লা পাজ। পরের প্রশ্ন হচ্ছে 17 নম্বর প্রশ্ন, লিঙ্গায়েত আন্দোলনের প্রবক্তা কে? তো লিঙ্গায়েত আন্দোলনের প্রবক্তা হয়ে যাবে অপশান এ, বাসব। বাসবকে কিন্তু লিঙ্গায়েত আন্দোলনের প্রবক্তা বলা হয়। তারপর দেখো অপশান বিতে রয়েছে রামানুজ। তো রামানুজ ছিলেন একজন বিখ্যাত গণিতজ্ঞ, তিনি গণিতের জন্য বিখ্যাত। আচ্ছা, রামানুজম সংখ্যা বলে একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা কত জানো? সেই সংখ্যাটা হলো 1729। 1729কে বলা হয় রামানুজ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা তারপরের প্রশ্ন দেখো, তো তারপরে 18 নম্বর প্রশ্ন হলো বুদ্ধ শব্দের অর্থ কী? তো বুদ্ধ শব্দের অর্থ কিন্তু হয়ে যাবে অপশান ডি, আলোকপ্রাপ্ত ব্যক্তি। তো বুদ্ধ থেকে মনে রাখবে গৌতম বুদ্ধকে কিন্তু এশিয়ার আলো বলা হয়, লাইট অফ এশিয়া। গৌতম বুদ্ধকে এশিয়ার আলো বলা হয়। তো গৌতম বুদ্ধের জন্ম কবে হয়েছিল? গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল 563 বিসিতে। 563 বিসিতে নেপালের কপিলাবস্তুতে। ঠিক আছে, আর যদি মৃত্যু বলে, তো মৃত্যু হয়েছিল কিন্তু 483 বিসিতে। 483 বিসিতে মৃত্যু হয়েছিল কুশিনগরে, বিহারের কুশিনগরে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো 19 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কে তলোয়ার নামক পত্রিকার বিপ্লববাদ প্রচার করেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সাভারকার। তারপর দেখো অপশান বিতে রয়েছে সূর্যসেন। সূর্যসেনকে কী বলা হয়? সূর্যসেন কিন্তু মাস্টারদা নামে পরিচিত। সূর্যসেনের একটা বিপ্লবী দল ছিল, সেই দলের নাম হচ্ছে কি জানো? সেই দলের নাম হচ্ছে রিপাবলিকান আর্মি। রিপাবলিকান আর্মি বলে একটা দল ছিল সূর্যসেনের। আচ্ছা, সূর্যসেন সেই মামলায় কিন্তু জড়িত ছিল, আর ওই সময় সূর্যসেনের সেই সময় ফাঁসি হয়েছিল তোমার 1934 সালে 12ই জানুয়ারি সূর্যসেনের ফাঁসি হয়। ঠিক আছে, তারপর দেখো পরের প্রশ্ন রয়েছে 20 নম্বর প্রশ্ন, বিপ্লবী আদর্শ প্রচারের জন্য কবে থেকে যুগান্তর পত্রিকা প্রকাশিত হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1906 সাল থেকে যুগান্তর পত্রিকা প্রকাশিত হয়। তো যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা ছিল বারীন্দ্র কুমার ঘোষ, এবং যদি সম্পাদক বলে তাহলে হয়ে যাবে ভূপেন্দ্রনাথ দত্ত। সম্পাদক বললে হবে ভূপেন্দ্রনাথ দত্ত। আচ্ছা, তারপর দেখো পরের প্রশ্ন রয়েছে 21 নম্বর প্রশ্ন, গুজরাটের বৃহত্তম তৈলখনির নাম কি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, আঙ্কেলেশ্বর হলো গুজরাটের বৃহত্তম তৈলখনি। আচ্ছা, যদি ভারতের যদি প্রাচীনতম তৈলখনি বলে তাহলে কিন্তু হয়ে যাবে আসামের ডিগবয় হলো প্রাচীনতম তৈলখনি। আসামের ডিগবয়ে কত সালে প্রথম উৎপাদন করা হয় তৈলখনি? তো সেটার উত্তর হয়ে যাবে 1884 সালে। 1889 হবে, 1889 সালে তোমার সেখান থেকে প্রথম তৈলখনি উৎপাদন করা হয়। আচ্ছা, তারপর দেখো 22 নম্বর প্রশ্ন রয়েছে, কোন কয়লা বাদামি কয়লা নামে পরিচিত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, লিগনাইট কিন্তু বাদামি কয়লা নামে পরিচিত। তারপর দেখো অপশান এতে রয়েছে বিটুমিনাস কয়লা। তো বিটুমিনাস কয়লা কিন্তু ভারতে সবচেয়ে বেশি পাওয়া যায়। আর তারপর দেখো অপশান বিতে রয়েছে অ্যানথ্রাসাইট কিন্তু এটা জম্মু কাশ্মীরে পাওয়া যায়, এটা কিন্তু পাওয়া যায় সবচেয়ে বেশি জম্মু কাশ্মীরে। আচ্ছা, আর অ্যানথ্রাসাইট হলো সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা, একে সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা বলা হয়। এতে কার্বনের পরিমাণ থাকে মনে রাখবে 93%, 93% মতো কিন্তু কার্বন থাকে এতে। তারপর দেখো
লিগনাইট রয়েছে। তো লিগনাইট কয়লাকে তো বাদামি কয়লা বলা হয়। লিগনাইট সবচেয়ে বেশি পাওয়া যায় কিন্তু তামিলনাড়ুর নেভেলিতে লিগনাইট কয়লা সবথেকে বেশি পাওয়া যায়। আচ্ছা, তারপর দেখো 23 নম্বর প্রশ্ন রয়েছে, আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের আয়তনের প্রায় সমান হলো এখানে নিচের মধ্যে কোন স্থানটি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, হাঙ্গেরির আয়তন হলো পশ্চিমবঙ্গের প্রায় সমান। তো দেখো যদি পশ্চিমবঙ্গের আয়তন বলে তো পশ্চিমবঙ্গের আয়তন মনে রাখবে 88,752 বর্গ কিলোমিটার। ঠিক আছে, 88,752 বর্গ কিলোমিটার কিন্তু পশ্চিমবঙ্গের আয়তন। আচ্ছা দেখো অপশান ডিতে রয়েছে সুইজারল্যান্ড। তো সুইজারল্যান্ডকে কী বলা হয় জানো? সুইজারল্যান্ডকে বলা হয়, এটা থেকে একটা প্রশ্ন আসে, সুইজারল্যান্ডকে বলা হয় ইউরোপের ক্রীড়াভূমি বলা হয় সুইজারল্যান্ডকে। আচ্ছা, তারপর দেখো 24 নম্বর প্রশ্ন রয়েছে, কোন রাজ্যে শুশুনিয়া পাহাড় রয়েছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পশ্চিমবঙ্গ। এটা তোমরা সবাই জানো, শুশুনিয়া পাহাড়টা বাঁকুড়া জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গের। তারপর দেখো 25 নম্বর প্রশ্ন রয়েছে, 42তম সংবিধান সংশোধনী দ্বারা যে নির্দেশাত্মক নীতি যুক্ত হয়নি। তো এখানে বলছে কোনটি যুক্ত হয়নি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 43B কিন্তু যুক্ত হয়নি। আচ্ছা, 42তম সংবিধান সংশোধনী, তো 42তম সংবিধান সংশোধনী কবে এসেছিল? 1976 সালে 42তম সংশোধনী এসেছিল। আচ্ছা, তারপর দেখো 42তম সংশোধনীকে কিন্তু বলা হয় মিনি কনস্টিটিউশন বলা হয় 42তম সংশোধনীকে। তারপর দেখো নির্দেশাত্মক নীতি, এই যে ওয়ার্ডটা আছে, তো নির্দেশাত্মক নীতি মূলত ডিপিএসপি। তো ডিপিএসপি কোন দেশ থেকে নেওয়া? ডিপিএসপি নেওয়া হয়েছে কিন্তু আয়ারল্যান্ড থেকে কিন্তু ডিপিএসপি নেওয়া হয়েছে। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন রয়েছে 26 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদের অধিবেশনে 0 আওয়ার চালু হয় কত সালে? তো 0 আওয়ার চালু হয়েছিল কিন্তু অপশান সি, 1962 সালে কিন্তু 0 আওয়ার চালু হয়েছিল। তো এই 0 আওয়ার মূলত 12টা থেকে 1টা পর্যন্ত, দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত, ওই 1 ঘন্টা হয় 0 আওয়ার। এটাকে কিন্তু কোয়েশ্চেন আওয়ারও বলা হয়। তারপর দেখো 27 নম্বর প্রশ্ন রয়েছে, যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে নাবার্ড গঠিত হয়। তো নাবার্ড কিন্তু গঠিত হয়েছিল 6ষ্ঠ পরিকল্পনাকালে, সেই সময় কিন্তু নাবার্ড তৈরি হয়েছিল। তো নাবার্ড কবে তৈরি হয়েছিল? নাবার্ড কিন্তু তৈরি হয়েছিল 1982 সালে কিন্তু নাবার্ড তৈরি হয়েছিল। সেই সময় কিন্তু ভারতে 9th এশিয়ান গেমস চলছিল। সেই সময় 1982 সালে 4 ডিসেম্বর কিন্তু 9th এশিয়ান গেমস হয়েছিল। ঠিক আছে, তো তারপর দেখো তোমার যদি নাবার্ড বলে, তো নাবার্ডকে যদি আমি বলি, এটা কোন কমিটির রিকমেন্ডেশনে হয়েছিল জানো? এটা হয়েছিল শিবরমন কমিটির রিকমেন্ডেশনে কিন্তু নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল। নাবার্ড মূলত হলো গ্রামীণ ব্যাংক নাবার্ড। আচ্ছা, শিবরমন কমিটির সুপারিশে তো হয়েছিল। তো 1982 সালে যদি বলে, 1982 সালে কিন্তু প্রথম কালার টিভি এসেছিল। ঠিক আছে, প্রথম কালার টিভি আসে 1982 সালে। আচ্ছা, তারপরের প্রশ্ন রয়েছে, জাতীয় গ্রামীণ সুরক্ষা যোজনায় বছরে কদিন কাজের অধিকার দেওয়া রয়েছে? তো এটা তোমরা সবাই জানো আশা করি। এটার অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে 100 দিন। 100 দিনের কাজ, এটা তোমরা সবাই শুনেছো, পঞ্চায়েত থেকে দেওয়া হয়। তারপর দেখো পরের প্রশ্ন রয়েছে 29 নম্বর প্রশ্ন, কোনো অহিত কোণাকে লম্বভাবে আনত তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করালে কোণার ওপর যে বল প্রযুক্ত হয় তা হলো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু লরেন্জ বল। এটাকে বলা হয় লরেন্জ বল। আচ্ছা, তারপর দেখো 30 নম্বর প্রশ্ন রয়েছে, কোনো দণ্ড চুম্বকের দুটি বল রেখা পরস্পরকে, তো 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি, কখনোই ছেদ করে না। তারপর দেখো 31 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোনটি আলোক ধোঁয়াশার সময় সৃষ্টি হয়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি, নাইট্রোজেন অক্সাইড আলোক ধোঁয়াশার সময় সৃষ্টি হয়।
তারপর দেখো এখানে অপশন বিতে রয়েছে ওজন। তো ওজন স্তর কোথায় আছে জানো? ওজন স্তর রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারে। ওজন স্তর দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। তারপর দেখো অপশন ডিতে রয়েছে মিথেন। তো মিথেনকে বলা হয় মার্স গ্যাস, মিথেনকে বলা হয় মার্স গ্যাস। আচ্ছা, মিথেনের সংকেত যদি বলি তাহলে মিথেনের সংকেত হয়ে যাবে CH4। CH4 হলো মিথেনের সংকেত। জৈব গ্যাস বা বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন, মনে রাখবে। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, তারপরে 32 নম্বর প্রশ্ন আছে, হ্যালোজেন মৌলগুলির মধ্যে সব থেকে বেশি সক্রিয়। তো সব থেকে হ্যালোজেন মৌলগুলির মধ্যে সব থেকে কিন্তু সক্রিয় হলো অপশন এ ফ্লোরিন। ফ্লোরিন কিন্তু সব থেকে বেশি সক্রিয়। তো হ্যালোজেন মৌলর মূলত 6টি মৌল রয়েছে, 6টি হ্যালোজেন মৌল রয়েছে। তো 6টি হ্যালোজেন মৌল হলো, দেখো প্রথমে ফ্লোরিন দেওয়া আছে, ক্লোরিন, আয়োডিন এবং ব্রোমিন। এই তিনটা হবে, মানে এই টোটাল 4টা। আর দুটার নাম হচ্ছে অ্যাস্টেটাইন আর একটা হচ্ছে ট্যানিসিন। তো এই 6টা হলো হ্যালোজেন মৌল। আমাদের মৌল সংখ্যা কটা? পিরিয়ডিক টেবিলে কিন্তু মূলত মৌল সংখ্যা 118টা। 118টা মৌলের মধ্যে কিন্তু 91টা হচ্ছে ধাতু, প্লাস হচ্ছে 20টা হচ্ছে অধাতু, প্লাস 7টা যদি বলি 7টা হবে ধাতু কল্প। তো এই হচ্ছে পিরিয়ডিক টেবিলের সংখ্যা, মৌল সংখ্যা। তারপর দেখো, তারপরে পরের প্রশ্ন আছে যে 33 নম্বর প্রশ্ন, মানুষের চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রেটিনাতে। রেটিনাতে কিন্তু প্রতিবিম্ব গঠিত হয়। আচ্ছা, চক্ষুদানের সময় আমরা কোন অংশ দান করি? চক্ষুদানের সময় আমরা কিন্তু চোখের কর্নিয়াকে দান করে থাকি। তারপর অপশন সিতে দেখো রয়েছে আইরিস। তো আইরিস কিন্তু নির্ভর করে, মানে আইরিস কিন্তু ডিপেন্ড করে যে চোখে কতটা আলো প্রবেশ করবে, সেটা কিন্তু আইরিসের কাজ। তো তারপর দেখো 34 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের কোনটি বৃহত্তম গ্রন্থি? তো নিচে এখানে বৃহত্তম গ্রন্থি হলো অপশন বি যকৃৎ। যকৃৎ হলো বৃহত্তম গ্রন্থি। আচ্ছা দেখো, প্রথম রয়েছে থাইমাস। থাইমাস কোথায় থাকে জানো? থাইমাস কিন্তু চেস্টে থাকে। তারপর দেখো যকৃৎ নিয়ে যদি বলি তো বৃহত্তম গ্রন্থি তো যকৃৎ। আচ্ছা, স্টাডি অফ লিভারকে কী বলে জানো? স্টাডি অফ লিভারকে বলা হয় হেপাটোলজি। হেপাটোলজি বলা হয় স্টাডি অফ লিভারকে। মনে রাখবে যকৃৎ থেকে কিন্তু ইউরিয়া তৈরি হয়। তারপর দেখো থাইরয়েড। থাইরয়েড কোথায় রয়েছে জানো? থাইরয়েড রয়েছে গলায়, আমাদের গলায় রয়েছে থাইরয়েড, ট্রাকিয়ার দুপাশে রয়েছে থাইরয়েড, ঠিক আছে। আর দেখো অগ্নাশয়, এখানে অগ্নাশয় আছে। তো অগ্নাশয়কে জানো যে মিশ্র গ্রন্থি বলা হয়, অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। আচ্ছা, মিশ্র গ্রন্থির আরও যদি উদাহরণ বলে তাহলে শুক্রাশয় এবং ডিম্বাশয়, শুক্রাশয় এবং ডিম্বাশয়কেও কিন্তু মিশ্র গ্রন্থি বলা হয়। তারপর দেখো, তারপর 35 নম্বর প্রশ্ন রয়েছে, অ্যামাইলেজের উৎপত্তি স্থল হলো? তো অ্যামাইলেজের উৎপত্তি স্থল হলো, এখানে হয়ে যাবে অপশান ডি অগ্নাশয়। অগ্নাশয় কিন্তু অ্যামাইলেজ উৎপত্তি হয়। আচ্ছা, তারপর দেখো মস্তিষ্ক রয়েছে প্রথম অপশানে দেখো রয়েছে মস্তিষ্ক। তো মস্তিষ্কে মনে রাখবে 3টি ভাগ, মস্তিষ্ককে 3টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রথম হচ্ছে অগ্র মস্তিষ্ক, তারপর হচ্ছে মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। তারপর থাইরয়েড নিয়ে তো বললাম। তারপর দেখো রক্ত। রক্ত যদি বলে তো রক্ত হলো তরল যোগ করা, মনে রাখবে রক্ত সাধারণত তরল যোগ করা। তো মনে রাখবে রক্তে কিন্তু 55% প্লাজমা থাকে এবং 45% যদি বলে তাহলে কিন্তু শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা মিলে 45% থাকে। আচ্ছা, মানব শরীরের রক্তের যদি পরিমাণ বলে তাহলে মেলদের মধ্যে মোটামুটি 5 থেকে 6 লিটার এবং যদি ফিমেলদের বলে তো 4 থেকে 5 লিটার, ঠিক আছে। তো তারপর দেখো পরের প্রশ্ন দেখো রয়েছে 36 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? তো এখানে অপশানটা দেখে হয়তো বুঝতে পারছো যে জীবাশ্ম জ্বালানি নয় কাঠ। তো কাঠ কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়। বাকি দেখো কয়লা, পেট্রোলিয়াম, হাইড্রোকার্বন এগুলো কিন্তু জীবাশ্ম জ্বালানি। তারপর দেখো 37 নম্বর প্রশ্ন রয়েছে, উপকূল অঞ্চলে কোনটি সহজে পাওয়া যায়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, উপকূল অঞ্চল কিন্তু বায়ু শক্তি সর্বাপেক্ষা বেশি পাওয়া যায়। তো তারপর দেখো 38 নম্বর প্রশ্ন রয়েছে, অ্যান আনকমন লাভ, দ্য আর্লি লাইফ অফ সুধা অ্যান্ড নারায়ণা মূর্তি। তো শিরোনামে এই বইটি লিখলেন কে?
তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি, চিত্রা ব্যানার্জি দিবাকারুণী। তো দেখো প্রথমে অপশন সিতে রয়েছে অরুন্ধতী রয়। অরুন্ধতী রয় কিন্তু প্রথম ভারতীয় মহিলা যিনি বুকার প্রাইজ পেয়েছিলেন। কত সালে পেয়েছিলেন? 1997 সালে। কোন বই লেখার জন্য পেয়েছিলেন? গড অফ স্মল থিংস। গড অফ স্মল থিংস, গড অফ স্মল থিংসের জন্য কিন্তু তিনি বুকার প্রাইজ পেয়েছিলেন। আচ্ছা, তারপরে দেখো অপশান ডিতে রয়েছে ঝুম্পা লাহিড়ী। তো ঝুম্পা লাহিড়ীর দুটো কিন্তু খুব ফেমাস বই আছে, পরীক্ষাতে কোয়েশ্চেন পড়ে থাকে, ইন্টারপ্রিটার অফ মেলোডিস এবং দ্য নেমসেক। এই দুটো বইয়ের কিন্তু লেখক হচ্ছে ঝুম্পা লাহিড়ী। তিনি একজন আমেরিকান রাইটার, এটাও মনে রাখবে। তো তারপর দেখো 39 নম্বর প্রশ্ন রয়েছে, কোন দেশের নতুন রাষ্ট্রপতি পদে নির্বাচন হলেন উইলিয়াম লাই? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, তাইওয়ান। তাইওয়ানের কিন্তু নতুন রাষ্ট্রপতি নির্বাচন হলেন উইলিয়াম লাই। আচ্ছা, রাষ্ট্রপতি নিয়ে যদি কোয়েশ্চেন বলি, তো রাষ্ট্রপতি নিয়ে মনে রাখবে রাষ্ট্রপতি আর্টিকেল হচ্ছে 52। রাষ্ট্রপতির মেয়াদ কত বছর হয়ে থাকে? রাষ্ট্রপতির মেয়াদ হয়ে থাকে 5 বছর, ঠিক আছে। আর তারপর যদি রাষ্ট্রপতির যদি ন্যূনতম বয়স যদি বলি, রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 35 বছর, ঠিক আছে। তো তারপর দেখো পরের প্রশ্ন রয়েছে 40 নম্বর প্রশ্ন, এই পর্বের শেষ প্রশ্ন, সম্ভব নামে সিকিওর মোবাইল ইকোসিস্টেম তৈরি করলো কে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ, ইন্ডিয়ান আর্মি। আচ্ছা, আর্মি ডে কবে পালন হয়? আর্মি ডে পালন হয় কিন্তু 15ই জানুয়ারি। তো আশা করি পর্বটি ভালো লেগেছে। যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি পড়াশোনা করো। বাই বাই অ্যান্ড রাধে রাধে।